আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের যে ছকগুলো ছিল এইগুলোর উত্তর কিন্তু আমরা দেখেছি। আজকে প্রথম পরিচ্ছেদেরই আরও কিছু কাজ রয়েছে, তার উত্তরগুলো দেখে নিব। এখানে প্রথমেই রয়েছে প্রায়োগিক লেখা, আর প্রায়োগিক লেখার মধ্যে রয়েছে ভাষণ। প্রায়োগিক লেখা কি বা কাকে বলে এটা কিন্তু তোমরা ক্লাস 7-ই জানতে পেরেছো। এছাড়াও কিন্তু এর আগের ভিডিওতে প্রায়োগিক লেখার কিছু উদাহরণ আমরা জেনেছি। তো এখন হচ্ছে প্রায়োগিক লেখারই একটা ধরন, যেমন ভাষণ, এটার একটা আমাদের লেখা রয়েছে, এটা আমাদেরকে পড়তে হবে। নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আর বঙ্গবন্ধুর জন্ম হচ্ছে 1920 সালে এবং মৃত্যু হচ্ছে 1975 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ মুদ্রিত হলো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের জন্য তিনি বহুবার কারাবরণ করেছিলেন। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার রচিত 3টি বইয়ের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচিন। ভাষণটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে সংকলন করা হয়েছে। তো এখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চে যে ভাষণটি রয়েছে সেই রূপটি দেখতে পারবো, এবং এখানে আমরা বঙ্গবন্ধু যে জন্ম মৃত্যু সাল এবং তার লেখা কিছু বইয়ের নামও কিন্তু আমরা জানতে পারলাম, যেগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে ভাষণের একটা প্রেক্ষাপট রয়েছে বা ভাষণের যে সংক্ষিপ্ত রূপটা সেটা এখানে লেখা রয়েছে যে 1969-এর গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। নির্বাচনের ফল অনুযায়ী পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল আওয়ামী লীগের, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্রের প্রতিক্রিয়ার পূর্ব বাংলার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনার ধারাবাহিকতায় 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, যেটা কিনা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে, প্রায় 10 লাখ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দেন। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। তো 7ই মার্চের ভাষণের একটা সংক্ষিপ্ত প্রেক্ষাপট কিন্তু আমরা জানলাম যে 7ই মার্চের ভাষণটা আসলে কেন হয়েছিল এবং এই ভাষণে আসলে কি হয় বা কোথায় এই ভাষণটি দেওয়া হয়েছিল, কোন জায়গায়, এবং এই যে ভাষণটি সেটা কি ইউনেস্কো যে একটা স্বীকৃতি দিয়েছে তাও কিন্তু আমরা জেনে নিলাম। তো এরপরই আমাদের 7ই মার্চের ভাষণটি রয়েছে, একদম বঙ্গবন্ধু যেভাবে বলেছিল ঠিক সেইভাবে তার কথা মতন বা তার কথাগুলোই কিন্তু এই ভাষণে তুলে ধরা হয়েছে। তোমরা লেখাগুলো অবশ্যই পড়ে ফেলবে, আর প্রত্যেকটি লেখা পড়লেই জানতে পারবে যে বঙ্গবন্ধু কিভাবে সাধারণ মানুষকে যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন। তো এই 7ই মার্চের ভাষণ পড়ার পূর্বে যে শব্দের অর্থগুলো রয়েছে শব্দের অর্থগুলো আগে পড়ে নিবে, এরপরে তোমরা ভাষণের যে পুরো লেখাটা রয়েছে এটা পড়ে ফেলবে। শব্দের অর্থে প্রথমে রয়েছে আরটিসি, মানে রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক। ইউনেস্কো জাতিসংঘের একটি সংস্থা। উইথড্র প্রত্যাহার। ওয়াবদা পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জজ কোর্ট জেলা আদালত। ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় সংসদ। এরপর রয়েছে ব্যারাক মানে সেনা ছাউনি। মার্শাল ল সামরিক শাসন। শাসনতন্ত্র সংবিধান। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। সেক্রেটারিয়েট সচিবালয়। সেমি গভর্নমেন্ট আধা সরকারি, এবং হাইকোর্ট রয়েছে, মানে হাইকোর্টের যে অর্থটা সেটা হচ্ছে উচ্চ আদালত। তো শব্দের অর্থগুলো পড়া শেষ করে তারপর তোমরা ভাষণটা পড়ে ফেলবে। ভাষণ আর আমি পড়ে শোনাচ্ছি না, ভাষণ রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দেখতে হবে। প্রথমে রয়েছে পড়ে কি বুঝলাম। 7ই মার্চের ভাষণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনের শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। তো এখানে আমরা 7ই মার্চের ভাষণ পড়ে কি কি বুঝলাম তা এই সকল প্রশ্নের উত্তরের মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। আমাদের এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে এই ভাষণের 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। আমি এখানে আমার মতন করে উত্তরগুলো দিচ্ছি, তোমরা ভাষণ পুরোটা পড়ার পরে তোমার কোন দিকগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তুমি সেই দিকগুলো এখানে লিখে ফেলবে। তো এখানে উত্তরে রয়েছে সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন, দেশের সকল মানুষকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করা, এবং পরে রয়েছে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করা।
এরপরের যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে। উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে তিনি দেশের সকল মানুষকে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, দেশকে স্বাধীন করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধুর এই ভাষণ সর্বস্তরের মানুষের মনে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করার সাহস জুগিয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা। উত্তর হচ্ছে গদ্য ও ভাষণের পার্থক্য অনুসন্ধান করা একটি মহান ধারার অংশ। গদ্য একটি প্রয়োজনীয় ভাষায় লেখা হয় যা সাধারণভাবে সত্য বা মিথ্যা হতে পারে। এটি সাধারণভাবে নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ ইত্যাদির মধ্যে পাওয়া যায়। ভাষণ হলো একটি বিশেষ জনসমাবেশকে সামনে রেখে সকলের সামনে নিজের বক্তব্য তুলে ধরা। ভাষণের ক্ষেত্রে চলিত ভাষার ব্যবহার করা হলেও গদ্যে সাধু ও চলিত উভয় ধরনের ভাষা ব্যবহার করা হয়। এখানে ব্যবহার হবে, ঠিক আছে। আমাদের সর্বশেষ যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে কি কি উপলক্ষে ভাষণ দেয়া হয়। উত্তরটি হচ্ছে যে যেসব উপলক্ষে ভাষণ দেয়া হয়, প্রথমে রয়েছে বিভিন্ন দিবস, যেমন ধরো স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা বুদ্ধিজীবী দিবস, এই সকল দিবসেও কিন্তু ভাষণ দেয়া হয়। রাজনৈতিক সমাবেশে, বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, তো এই সকল উপলক্ষে কিন্তু ভাষণ দেয়া হয়। তো আমাদের 7ই মার্চের ভাষণ নিয়ে যে প্রশ্নগুলো ছিল তার উত্তর আমাদের দেখা শেষ। পরবর্তী ভিডিওতে এই যে এখানে 3.1.4 এর যে কাজটি রয়েছে এর উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।